এখনো আশাবাদী। মুশফিককে কিন্তু আসলে এই ২ টা ইনিংস মুশফিককে আহত করেছে এবং মুশফিক যখন আহত হয়, মুশফিক কিন্তু আহত বাঘের মতন আপনার রিঅ্যাক্ট ক্ষুধাটা করে। নিয়ে তিনি ক্ষুধাটা ঝাঁপিয়ে নিয়ে পড়বেন রাখবেন। এই টেস্টে আপনার দেখা গেল যে সেকেন্ড এবং থার্ডদের থেকে আপনার তাইজুল এবং এই মিরাজ ডমিনেট করবে। সন্তোষ সাহেব, আমরা একটু আলোচনা করতে চাই বাংলাদেশের যেই সিরিজটা শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়ায়, যে সিরিজটা শুরুতে বাংলাদেশ আসলে খুব বাজে একটা পারফর্ম করেছে। অস্ট্রেলিয়া জার্নিটা শুরু হয় ভালো হয়নি। মূল যে ব্যাপারটা হচ্ছে যে ৫৪ রানে অল আউট হওয়া এবং ভারত অস্ট্রেলিয়ার একাদশের কাছে বাংলাদেশের এই নাস্তানাবুদ, আপনি আসলে এই সিরিজটা থেকে কি প্রত্যাশা করছেন? না, আপনি যেটা বললেন যে এটা ছিল আসলে গা গরমের ম্যাচ, সেই গা গরমের ম্যাচে গা ঠান্ডা করার মতন একটা স্কোর, আপনার ৫৪ রানে অল আউট। মানে এইটার চেয়ে তো আর বাজে কিছু হবে না টেস্টে। আমরা যে টেস্টটি খেলতে নামছি এবং ডারউইনে ৩ দিনের খেলা নামবো, ২.৫ দিনে শেষ হয়ে হ্যাঁ, যাওয়ার মতো তো অবস্থা। এর চেয়ে নিশ্চয়ই বাজে হবে না, এর চেয়ে ভালো কিছুই হবে। আর যদিও আমরা বলি যে এটা একটা প্রস্তুতি ম্যাচ, এই রেকর্ডগুলো কোথাও থাকবে না, লেখা থাকবে না, সবার ভিতরে একটা গা ছাড়া হয়তো ভাব থাকে, কিন্তু আমার মনে হয় যে এখানে আসলে আমরা রিড করতে, মানে আমরা যে আনকুকড অবস্থায় গিয়েছি এই প্রস্তুতি ম্যাচটা, তো আমরা আনকুকড ছিলাম। কারণ আপনি জানেন এখানে কিন্তু ড্রপ ইন পিচে খেলা হয়, আপনার এই ডারউইনে খেলা হয়, এবং এইখানে কিন্তু আমরা যতটা দেখেছি হাইলাইটসগুলো, সেখানে কিন্তু বাউন্স ছিল না, সেখানে বল সুইং ছিল। কিন্তু ওরকম আমরা যেরকম ভেবেছিলাম যে অস্ট্রেলিয়া মানে আসলে বাউন্স থাকবে, এরকম বরাবর আসবে, পুল খেলবো আমরা, ওরকম কিন্তু ব্যাপারগুলো ছিল না। এখানে পুরোপুরিই ছিল কিছু সিমিং মুভমেন্ট ছিল এবং এর বাইরে কিছু ছিল না। এবং ওদের একজন স্পিনারও ভালো করেছে, তার মানে এখানে কিন্তু খুব মানে মৃত্যুকূপের মতন কিছু ছিল না। কিন্তু আমরা যেটা দেখলাম, যে আমরা হাইলাইটস যেটা দেখলাম, যে সাথে আমাদের ওই বলগুলো রিড করতে আমরা পারিনি। এবং আমাদের সবচেয়ে কষ্ট লাগছে আমার এখানে যে মুশফিকুর রহিমের মতন একজন ব্যাটার, তিনি কিন্তু মাত্র ০ এবং ২ রান করেছেন। মানে তাকে কিন্তু আসলে এটা মানায় নাই। তবে আমি এখনো আশাবাদী, মুশফিককে কিন্তু আসলে এই ২ টা ইনিংস মুশফিককে আহত করেছে এবং মুশফিক যখন আহত হয়, মুশফিক কিন্তু আহত বাঘের মতন আপনার রিঅ্যাক্ট ক্ষুধাটা করে। নিয়ে তিনি ক্ষুধাটা ঝাঁপিয়ে নিয়ে পড়বেন, রাখবেন। সেই এবং প্রত্যাশা আপনি আমার করছেন? মনে হয় যে এটা আমরা যতটা নেগেটিভ ভাবে দিচ্ছি, এটা আসলে মানে ওয়ার্ম আপ কলের মতন ছিল, সেটা কিন্তু টেস্টে গিয়ে করবে, টেস্টে গিয়ে ফায়ার করবে। বাট একটি ব্যাপার আমার কাছে অবাক লেগেছে, আমাদের কোচ, যিনি আমরা একটা ভিডিও বার্তা দেখলাম, তিনি বলছেন যে ৩ দিনের ৩ দিনের মধ্যে আমাদের তিনি সবকিছু গুছিয়ে সবকিছু নেবেন। ঠিক করে দেয়। আমার মনে হয় যে এটা অনেকটা ওই যে সেই বিজ্ঞাপনগুলোর মতন, ৩ দিনে জাপানি ভাষা শিখে ফেলবো, এমন একটা ব্যাপার। এটা তো ওরকম ব্যাপারটা কিন্তু ওরকম না। একদমই। তাকে করতে, তিনি যেটা করতে পারেন, তার দলের যে অভিজ্ঞ ব্যাটসম্যান আছে, তারাই আসলে এই ঘুরে দাঁড়াতে হবে তাদেরকেই, তারাই আসলে এখানে কি পারবে। তাহলে ফিল সিমন্সের আগে একটা ভয় ছিল এবং তিনি আগে থেকে এখন একটা বার্তা দিয়ে দিলেন কিনা? অর্থাৎ ৩ দিনের যে কথাটা বললেন, তিনি আগেই জানতেন হয়তো বা প্রস্তুতি ম্যাচটা ভালো হবে না, বাংলাদেশ একেবারে অপ্রস্তুত হিসেবে প্রস্তুতি ম্যাচে খেলতে নেমেছে, যেটা আপনার কথায় বুঝলাম। এখন আমরা কাদের উপর ভরসা করতে পারি এবং আমাদের ফোকাসটা হওয়া উচিত কি? আমরা কি ড্র করব, বা আমাদের এখন যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা পর্যায়ে আমরা রয়েছি, বাংলাদেশের যে অবস্থানটা এই মুহূর্তে চতুর্থ অবস্থানে, সেখানেও আমাদের একটা টার্গেট রয়েছে। এই যে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের যে দুটো টেস্ট রয়েছে, আমরা ভারতের উপরে অবস্থান করছে, টার্গেটটা হওয়া উচিত কি? টার্গেটটা আপনার কিছুই না, টার্গেটটা হইতেছে আমাদের, আমরা কিন্তু প্রস্তুতি ম্যাচে বুঝে গিয়েছি, আমরা যে পেসারদের নিয়ে যে আমরা ভেবেছিলাম ৪ জন পেসার খেলাবো, সেখানে কিন্তু সেটা আমার মনে হয় যে আর মূল একটা টেস্টে ওইটা হচ্ছে না। কারণ আমরা তাসকিন এবং আপনার হাসান মাহমুদ ছাড়া বাকি যে দুই, এবাদত এবং খালেদ, তাদের কিন্তু যে অবস্থা খুবই খারাপ দেখেছি। এবং আমার মনে হয় যে এই টেস্টে আমাদের ৬০ জন ব্যাটসম্যান নিয়ে খেলতে হবে, ৪ জন বোলার নিয়ে খেলতে হবে। এবং ৪ জন বোলারের ভিতর আমরা দেখেছি যে তাইজুল এবং আপনার মিরাজকে যদি আমরা স্পিনার রাখি, বাকি ২ জন পেসার দিয়ে, আমরা যেটা মনে হচ্ছে আমার, যে আমরা যদি ব্যাটিংয়ে যদি একটু ভালো রান করতে পারি, একটু চাপে রাখতে পারি, চাপে বলতে বোলারদেরও যদি একটু সুযোগ দিতে পারি, তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার কাছে আনপ্রেডিক্টেবল একটা বাংলাদেশ আপনার প্রেজেন্ট করতে হবে। সেখানে কিন্তু ওই কপি বুক তারা যেটা ধরে নিয়েছে, কিংবা তারা যেভাবে স্টাডি করছে, ওই ব্যাপার থেকে সরে এসে আমাদের ইয়েগুলো মানে একটু ব্যাটিং নির্ভর করতে হবে। আমরা যদি ব্যাটিংয়ে ব্যাটাররা যদি ভালো করে, ভালো একটা রান দিতে পারে, তাহলে কিন্তু এই টেস্টে আপনার দেখা গেল যে সেকেন্ড এবং থার্ডদের থেকে আপনার তাইজুল এবং এই মিরাজ ডমিনেট করবে। এখন আমরা একটু আলোচনা করতে চাই লিওনেল মেসির ভবিষ্যৎ ক্যারিয়ার। আপনারা নিশ্চয়ই জানেন লিওনেল মেসির বাবা মারা গিয়েছেন এবং তার শেষকৃত্যটা হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে বরাবর মতো আছেন ৭১ স্টুডিওতে ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাপিয়াল, তার কাছে যাচ্ছে। সঞ্জয় সাপিয়াল, আসলে ক্রিকেটের বাইরে আমরা ফুটবল নিয়ে আলোচনা করতে চাই। কয়েকদিন আগে বিশ্বকাপ কভার করে আসলেন, লিওনেল মেসিকে সামনে থেকে দেখেছেন। আলজেরিয়া ম্যাচের পর আসলে তিনি একটু মানসিকভাবে হয়তো চাঙ্গা হয়েছেন, কিন্তু বিশ্বকাপের পরপরই আবার একটা দুঃসংবাদ আমাদের জন্য। গতকাল তার শেষকৃত্যটা অনুষ্ঠিত হয়েছে, একেবারে মানে অনাড়ম্বর ভাবে হয়েছে, যেটা আসলে কাউকে জানাতেই চাননি। মেসির আসলে ভবিষ্যৎ ক্যারিয়ারটাও তো এর উপর প্রভাব ফেলবে।
না আমি যেটা বললেন যে এটা কিন্তু মেসির এই ব্যাপারটা কিন্তু আমাদের সবার ভিতর আমরা খেয়াল করি যে তিনি আসলে ঠিক স্টারডাম ইমেজের না, তাকে অনেকটা মানে পাশের বাড়ির ওই ছেলেটার মতন মনে হয় যে কিনা আপনার খুবই ফ্যামিলিয়ার। হ্যাঁ, আপনার 4টা 5টা অফিস করেন, অফিস থেকে এসে বাচ্চাদের নিয়ে অঙ্ক খাতা ঠিক করেন, হোম টাস্ক দেখেন, ওয়াইফের সাথে কথা বলেন, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। তার লাইফস্টাইলটাও এমন। আমরা দেখেছি যে কানসাসে তারা যে হোটেলে ছিলেন মেসি, ওই তারা কিন্তু একদম সন্ধ্যা হলে পরে তারা খুব একটা ডিসিপ্লিন লাইফ এবং খুবই অন্যরকম আর কি ব্যাপারটা। তো তার জীবনে কিন্তু তার বাবার আসলে অবদানটা আমরা জানি, এতদিনে সবাই জেনে গিয়েছি যে তাকে ছোটবেলাতে তিনি যে রোজারিও থেকে যে বার্সেলোনাতে নিয়ে গিয়েছিলেন এবং তিনি সেই টিস্যু পেপারে সইটা করিয়েছিলেন। ছেলে যখন কাঁদতো তিনি জানালার বাইরে দাঁড়িয়ে থাকতেন, চুপি চুপি দেখা করতেন সন্ধ্যার সময়, এবং ছেলেকে কিন্তু তার বারবার বলতেন তোমার যদি এখানে ভালো না লাগে আমি চলে যাব তোমাকে নিয়ে। এই যে যে একটা আশ্বাস, একটা বটগাছ, মেসির যে বটগাছটা ছিল, এবং তার বাবার সম্পর্কে তার একটা অফিসিয়াল উক্তি কিন্তু আমরা দেখেছি যে 2016-তে স্পেনের সেই আদালতে যখন তাকে নাকি ওই যে মামলা নিয়ে একটা আয়করের একটা ব্যাপার ছিল স্পেনের, সেই নিয়মটা তারা জানতেন না, সেই আদালতে গিয়ে মেসি তার বাবা সম্পর্কে একটি কথা বলেছিলেন যে আমি শুধু খেলাটাই পারি, আমি শুধু ফুটবল খেলি, বা আমার বাদ বাকি সব কিছু বাবা দেখেন এবং আমার বাবার প্রতি আমার অন্ধবিশ্বাস রয়েছে। এবং তার বাবাও বলেছিল যে আমার ছেলেকে আপনারা করেন না, ও আসলে ফুটবল ছাড়া কিছুই জানে না, ওর সব কিছু আমার উপর ছেড়ে দিয়েছে। এবং এই বাবা ছেলের যে ব্যাপারটি তারা আমরা দেখেছি যে সব সময় তার পায়ে কিন্তু তার দাদির একটি ট্যাটু আছে, তার মার কথা লেখা আছে, বাট তিনি কিন্তু তার বাবাকে ফোন দিয়েছিলেন যখন যখন প্রথম কোপা জিতেন মেসি, তখন কিন্তু মাঠ থেকে প্রথম কলটি, ভিডিও কলটি দিয়েছিলেন তার বাবাকে। এবং আমরা বিশ্বকাপে গিয়েও দেখেছি তার এই যখন নাকি আর্জেন্টাইন মানে এখন আসলে কি দাঁড়াতে পারে? মেসি আসলে খুবই ভেঙে পড়েছেন, ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা তো বলাই যাচ্ছে শেষ। ক্লাব ক্যারিয়ারটাকে কি আর আগাবেন কিনা আপনার কি মনে হচ্ছে? মেসির এই ফ্যামিলি, ওর বাবার এই সম্পর্কে তো আসলে অনেক কিছু আসেনি, তারা চেয়েছিলেন এটা পারিবারিকভাবে রাখতে। তারপরেও কালকে দেখলাম টিআইসি স্পোর্টসে একটা নিউজ এসেছে তার বাবা ক্যান্সার আক্রান্ত ছিলেন। তার মানে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, এবং মেসি কিন্তু একটা মানসিকভাবে, আমার যেটা মনে হচ্ছে তিনি মানসিকভাবেও একটা প্রস্তুতি কিংবা দৃঢ়তা নিয়ে রেখেছিলেন, হয়তো তার বাবাকে তাই নিয়ে আর সেটাই আসলে পাবেন না। বিশ্বকাপের সময় আমরা সেটা দেখেছিলাম। তো আমার মনে হয় যে মেসি আসলে স্ট্রং আছেন। তবে মেসি আর ওর বাবা সম্পর্কে একটা গল্প আমার আসলে না বলতে পারলে ভালো লাগছে না। সেটা হলো তার একটা ইন্টারভিউতে আমি পড়েছিলাম, তার বাবা বলেছিল মেসি 2009 সালে যখন নাকি প্রথম একটি দামি গাড়ি কিনে এবং রোজারিওতে যায়, তার বাবাকে নিয়ে তিনি সেই গাড়ি ড্রাইভ করতে বেরিয়েছিলেন। তো রাস্তায় একটি ছেলেকে দেখছিলেন যে কিশোর একটি ছেলে পানি বিক্রি করছিল। তখন তার ওই ছেলেটিকে তার চেনা মনে হয়, তার এলাকারই ছেলে। তখন তার বাবাকে ডেকে, ওই ছেলেটাকে দেখে সে ডাকে এবং তাকে বলে যে তুমি বড় হয়ে কি হতে চাও? ছেলেটি বলেছিল আমি লয়ার হতে চাই। তারপরে মেসি গাড়ি চালিয়ে ওর বাবাকে বলছিল যে বাবা, ওর এখন থেকে ওর সব পড়ালেখার খরচ আমি, ও যতদিন লয়ার না হবে সেই খরচটা তুমি ওকে দিয়ে দিও। ওর বাবাকে তখন বলেছিল যে দেখো টাকাটা অনেকটা ফুটবলের মতন, সেটা নিজের কাছে রাখতে নাই, সেটা পাস দিতে হয়। নিজের কাছে রাখলে তার মূল্য থাকে না, পাস দিলে পরে সেটাই আসলে সেই ধরনের বিষয় আমরা দেখে এসেছি। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সন্দেশ পিয়াল।